আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম। পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার আব্বু আম্মু কখনোই আমার হাজবেন্ডকে পছন্দ করতেন না। তারা আমাকে সবসময় বলতেন এই ছেলেটা ভালো না, তুই এই ছেলের সাথে কখনোই সংসার করতে পারবি না। কিন্তু আমি আমার পরিবারের কারো কথা না শুনেই আমার ভালোবাসার মানুষটির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। আপনারা যারা অবিবাহিত আছেন তারা হয়তো অনেকেই ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরের জীবনটা মনে হয় এক। আমিও তাই ভেবেছিলাম, সারাদিন হাজবেন্ডের সাথে খাবো দাবো, ঘুরবো ফিরবো, অনেক অনেক গল্প করব, অনেক অনেক মজা করব। সব থেকে বড় কথা, আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সেই মানুষটাকে আমি সব সময়ের জন্য কাছে পাবো। কিন্তু আমি যখন বিয়ে করে আমার শ্বশুর বাড়িতে গেলাম, বিশ্বাস করেন একেবারে অন্যরকম জীবন হয়ে গেল আমার শ্বশুর বাড়ির অবস্থাও খুব ভালো, বেশ বড় পরিবারেই বিয়ে হয়েছে আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর তাদের ছেলে মেয়ে সবাই মিলে এক ফ্যামিলিতেই থাকি। আমরা বলতে গেলে একটা যৌথ ফ্যামিলি। সবাই মোটামুটি অনেক ভালো, কিন্তু আমার শাশুড়িটা একটু অন্যরকম। আমাকে দিয়ে সারাদিন কাজ করাতো এই জন্য আমার কোনো অভিযোগই ছিল না তার উপর। কিন্তু সারাক্ষণ তিনি আমার ভুল ধরতো আর আজে বাজে কথা বলতো। তার ছেলের সাথে আমি পালিয়ে বিয়ে করে এসেছি এই ব্যাপারটা নিয়ে তিনি অনেক কটু কথা বলতো। প্রায় সময় তিনি আমার হাজবেন্ডের কাছে নানা বিষয় নিয়ে অভিযোগ করত। এই ব্যাপারগুলা আমার কাছে খুবই খারাপ লাগতো, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণে ভালোবাসে তার কাছে এইসব ব্যাপার কিছুই না। আমি এই পরিবারটাকে একদম আমার নিজের পরিবার ভেবে নিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল, স্বাভাবিকভাবে আমাকে একটু বেশি কাজ করতে হতো। পরিবারের সকল সদস্যদের জন্য রান্না বান্না করা, সংসারটাকে গুছিয়ে রাখা, তার উপর আমার শ্বশুর হচ্ছে প্যারালাইসিস রোগী, তার জন্য নিয়ম করে রান্না বান্না করা। শ্বশুর নাকি বাবার মতো, আমি তাকে নিজের বাবার মতোই টেক কেয়ার করতাম। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই। আর প্রেগনেন্ট হওয়ার খবর শুনে বাড়ির সবাই খুব খুশি, আর আমার খুশির তো কোনো সীমাই ছিল না। পরিবারে নতুন একজন সদস্য আসতেছে, তার উপর আমি হচ্ছে একজন মেয়ে, নতুন মা হব। আমার খুশির তো কোনো শেষই ছিল না। আমার হাজবেন্ড শুরুতে খুশি হলেও শেষ পর্যন্ত তিনি আর খুশি থাকতে পারেননি। আমার বাচ্চা পেটে আসার পরই আমার হাজবেন্ডের জব হয়। সে অফিসের বিভিন্ন কাজে একদম ব্যস্ত হয়ে পড়ে। মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সে আমার কথাও ভুলে যায়। বিয়ের পরে আমার হাজবেন্ডের সাথে গল্প করতে, মাঝে মাঝে অনেক সময় কাটাতে আমার কাছে বেশ ভালো লাগতো। কিন্তু জানেন, বাচ্চা পেটে আসার পর থেকে আমার এই ভালো লাগা ভালোবাসাগুলো যেন আরো অনেক বেড়ে যায়। সব সময় এই মানুষটাকে কাছে পেতে ইচ্ছে করে, অনেক অনেক গল্প করতে ইচ্ছে করে। কেন জানি মনে হতো সব সময় মানুষটাকে কাছে থেকে একটু দেখি। কিন্তু যতই দিন যেতে লাগলো আমার হাজবেন্ড এই বিষয়গুলো নিয়ে ততই বিরক্ত হতে লাগলো। কিন্তু এই বিষয়গুলো আমাকে এত কষ্ট দিত, যখনই কোনো কিছু বলতে যাই বা বলার চেষ্টা করি তখনই বলতো অফিসের কাজ করে এসে আমি এখন অনেক টায়ার্ড। সে এখন খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অনেক প্যারার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে যেন এইসব কথা না বলি। পরে সে গল্প করবে, পরে সে আমার সাথে অনেক কথা বলবে। আর আমিও এই অবস্থায় টুকটুক করে পরিবারের সকল কাজকর্মই করতাম। প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের ঘন ঘন মুড সুইং হয় এবং শারীরিক অনেক পরিবর্তন আসে, যা কিনা আমার হাজবেন্ড কোনোভাবেই মেনে নিতে পারেনি। আমি মোটা হয়ে যাচ্ছি, আমার শরীরের স্ট্রাকচার নষ্ট হয়ে যাচ্ছে, আমার শরীরে দাগ পড়েছে, এই দাগ নাকি আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। ভাবতে পারেন একটা পুরুষ কতটা অমানুষ হলে একটা প্রেগনেন্ট মহিলাকে এই অবস্থায় এইসব কথা বলতে পারে। একটা সত্যি কথা কি জানেন, টাকা হলে মানুষের রুচির পরিবর্তন হয়, সে অনেক স্মার্ট হয়ে যায়, তার মধ্যে অনেক আধুনিকতা চলে আসে। টাকা হলে মানুষ তার অতীত ভুলে যায়। একদম শূন্য হাতে যে মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম, একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা ভালোবেসে আমায় বিয়ে করেছিল, সেই মানুষটার কাছেই আজ আমি একদমই পুরনো হয়ে যাই। টাকা হলে মানুষের টেস্টও চেঞ্জ হয়ে যায়। বিয়ের পর যে মানুষটা আমার হাতের রান্না ছাড়া খেতে পারতো না, সে এখন বলে আমি নাকি ভালো রাখতে পারি না, আমি অগোছালো, আমি অনেক মোটা হয়ে গেছি, আমি নাকি তার পরিবারের কোনো খোঁজ খবর খেয়ালই রাখি না। কত অভিযোগ এখন তার আমার প্রতি। আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমি নাকি অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি। তার কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে তা বলে শেষ করা যাবে না। একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন সে আমার সাথে আর সম্পর্কটা ক্যারি করতে চায় না।
না। তার মুখে এই কথাটা শুনে আমি যে কি উত্তর দিব সেই ভাষাটাই হারিয়ে ফেলেছিলাম। আমি কোনো রকম কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ তার কথা মেনে নিয়ে তার সামনে থেকে চলে এসেছিলাম। পরের দিন সকালে আমার বাবা আমাকে নিতে আসে। আমি আমার বাবাকে রাতে ফোন করে সবকিছু বলেছিলাম। বাবা আমাকে দেখে তার আর বুঝতে দেরি হলো না আমি কি পরিমাণ শারীরিক আর মানসিক নির্যাতনের মধ্য দিয়ে এতদিন ছিলাম। সব সময় শক্ত থাকলেও বাবাকে দেখে কান্না আর থামাতে পারিনি আমি। একদম বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই আমি। যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম তাই প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স হয় না। আমার বাবা তাদেরকে বলেছে আমার বাড়ির জিনিস আমি আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি। তবে একটা কথা মনে রেখো, যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ আবার নিয়েও নিতে পারেন। প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায়, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় যারা তাদের সাথে খারাপ ব্যবহার করে সে সময় এবং এই মুহূর্তগুলো সে কখনোই ভুলতে পারে না। আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান হয়েছে যার বয়স এখন 3 বছর। আমার বাবা পরে আমাকে আবারও বিয়ে দিয়েছেন একজন ডক্টরের সাথে। আলহামদুলিল্লাহ, সেখানে আমি অনেক খুশি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমার এক্স হাজবেন্ড নাকি এখনো বেকার। মাঝে মাঝে নাকি তার কাছে বাহিরে খাওয়ার টাকাটাও থাকে না। নিঃস্বার্থভাবে যে মানুষগুলো আসলে মানুষকে ভালোবাসে, বিশ্বাস করেন নিজের অজান্তে তারাই একসময় জিতে যায়। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।